الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله। আলহামদুলিল্লাহ, লাস্ট একটা ছোট্ট টপিকস নিয়ে কথা বলি। আমি আগেও বলেছি আপনাদেরকে ব্যাপারটা, এখন জাস্ট একটু সামারাইজ করি। সেটা হলো যে টিআইএ, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক এবং স্ট্রোক, এ দুটো নিয়ে আপনাদের মধ্যে একটু গণ্ডগোল লাগে। একদম সিম্পলি বলি, দেখেন, যেখানে এই যে স্ট্রোক বলেন আর টিআইএ বলেন, এই দুটোতে কী হবে, পেশেন্টের নিউরোলজিক্যাল ডেফিসিট হবে। ঠিক আছে, একেবারে একদম মোটর উইকনেস থেকে শুরু করে অ্যাফাসিয়া, যে কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট পেশেন্টের হতে পারে। অর্থাৎ স্ট্রোকের ক্লিনিক্যাল ফিচার এবং টিআইএর ক্লিনিক্যাল ফিচার কোনো ডিফারেন্স নাই, একদম একই রকম। ক্লিয়ার? তাহলে প্রশ্ন হলো এই দুটোকে আলাদা করব কীভাবে? আলাদা করার ওয়ে হলো, দেখেন, টিআইএতে আপনি পেশেন্টের যখন নিউরো ইমেজিং করবেন সেখানে ইনফার্কশন দেখতে পাবেন না, তাহলে দেখেন, মনে করেন আপনি সিটি স্ক্যান করলেন, সেখানে আপনি হ্যামোরেজ দেখতে পেলেন, তাহলে সেটা হ্যামোরেজিক স্ট্রোক। হ্যাঁ, তারপর আপনি এমআরআই করলেন, এমআরআই ডিডাব্লিউ আই ফিল্ম, এটি ইস্কেমিয়ার জন্য সবচেয়ে বেটার ভিউ। তাহলে এটা করে আপনি ইস্কেমিয়া দেখতে পেলেন, তাহলে এটা ইস্কেমিক স্ট্রোক। এখন পেশেন্টের নিউরোলজিক্যাল ডেফিসিট আছে, কিন্তু সিটি এবং এমআরআইতে কোনো ইনফার্কশনের এভিডেন্স নাই। উইদাউট নিউরো ইমেজিং এভিডেন্স পেশেন্টের জাস্ট নিউরোলজিক্যাল ডেফিসিট আছে, এবং এই নিউরোলজিক্যাল ডেফিসিটটা 24 ঘন্টার মধ্যে কমপ্লিটলি রিকভার হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। তাহলে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক এখানে বেসিক্যালি কি হয়, যে আমাদের এই যে ব্রেইন টিস্যুতে ট্রানজিয়েন্টলি টেম্পোরারিলি ব্লাড সাপ্লাই কমে যায়। ঠিক আছে, ফলে নিউরনগুলো সাময়িকভাবে ওরা ইসকেমিয়াতে সাফার করে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে স্পন্টেনিয়াসলি আবার হয়তো অ্যাম্বুলেটা মানে কি হয়ে গেছে, ফিব্রিনোলাইসিস হয়ে গেছে, ব্লাড সাপ্লাই আবার রিগেইন করছে, ফলে নিউরনগুলো মানে পার্মানেন্টলি ড্যামেজ হওয়ার আগেই তারা ব্লাড সাপ্লাই পেয়ে যায়, ফলে তারা পুরোপুরি মারা যায় না। এখানে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাকে এখানে আমাদের নিউরন এবং সাপোর্টিং গ্লায়াল সেলসগুলোর কী ধরনের ইনজুরি হয়? রিভার্সিবল ইনজুরি হয়, জাস্ট সেলুলার সোয়েলিং হচ্ছে, পরবর্তীতে আবার এটা ঠিক হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই জিনিসটাকে আমি কিসের সাথে মিলে জানেন? এই জিনিসটাকে আমি আমার কার্ডিওলজির আনস্টেবল অ্যানজাইনার সাথে মিলে। দেখেন, এই যে আমরা জানি অ্যাকিউট করোনারি সিনড্রোম, তাই না? তাহলে অ্যাকিউট করোনারি সিনড্রোমের আন্ডারে হচ্ছে দুটো টপিকস, একটা হলো আনস্টেবল অ্যানজাইনা, আরেকটা হলো মায়োকার্ডিয়াল ইনফার্কশন। মায়োকার্ডিয়াল ইনফার্কশন আবার দুই ধরনের হয়, এসটি ইলিভেটেড এমআই, আরেকটা হলো নন এসটি ইলিভেটেড এমআই। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, এই যে আনস্টেবল অ্যানজাইনা এবং এমআই, এদের ক্লিনিক্যাল মানে যে ফিচার্স, সিমটমস একদম একই রকম। তাহলে ডিফারেন্সটা কোথায়? এই দুজনকে ডিফারেন্স করবো কীভাবে? ডিফারেন্স করবো এভাবে যে আনস্টেবল অ্যানজাইনা এখানে কার্ডিওমায়োসাইটের মানে ইরিভার্সিবল ইনজুরি হয় না, এখানে কার্ডিওমায়োসাইটগুলোর মধ্যে একটা রিভার্সিবল ইনজুরি হয়। কথা বুঝতে পারছি? ফলে এই জায়গায় আনস্টেবল অ্যানজাইনাতে বেসিকলি আমার কোনো কার্ডিওমায়োসাইট মারা যায় না, এই কারণে এখানে ট্রপাইটা বাড়ে না, ট্রপোনিনটা কি বাড়ে না, নর্মাল রেফারেন্স রেঞ্জ থেকে স্লাইটলি ইনক্রিজ হতে পারে, কিন্তু আমাদের যে কাট অফ ভ্যালু যেটা, সেটাকে ক্রস করবে না। ক্লিয়ার? তো সিম্পলি মনে রাখেন, ট্রপাই নর্মাল থাকবে। তাহলে কার্ডিয়াক সিমটমস প্লাস নর্মাল ট্রপাই, ক্লিয়ার, প্লাস নর্মাল ইসিজি, এখানে কোনো এসটি ডিপ্রেশন, এসটি ইলিভেশন, হ্যাঁ, তারপরে যে টি ইনভার্সন, এগুলো আপনি পাবেন না। তাহলে এটা হচ্ছে কি আনস্টেবল অ্যানজাইনা। দ্যাট মিনস সিমটম আছে কিন্তু কোনো কার্ডিওমায়োসাইটের ইরিভার্সিবল ইনজুরি হয় নাই, এটা হচ্ছে আনস্টেবল অ্যানজাইনা। এই একই আনস্টেবল অ্যানজাইনার ঘটনাটাই ব্রেইনের ক্ষেত্রে যদি আপনি ফিট করেন অ্যানালজি, তাহলে সেটা হবে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। আর এমআইতে কী হচ্ছে? এমআইতে ডিরেক্ট মায়োকার্ডিয়াল সেলসের মানে ইরিভার্সিবল ইনজুরি হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, ফলে তাদের ভেতর থেকে ট্রপাইগুলো রিলিজ হয়ে যাচ্ছে, এবং এই কারণে এখানে আমরা ট্রপোনিন আই বাড়তি পাবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন, টিপিক্যাল কার্ডিয়াক সিমটমস উইথ কার্ডিওমায়োসাইট ড্যামেজ, হ্যাঁ, যেমন ট্রপাই বাড়তি, ইসিজিতে আপনি চেঞ্জ পাবেন, এসটি ইলিভেশন হোক, এসটি ডিপ্রেশন হোক, টি ইনভার্সন হোক, ঠিক আছে, এগুলো চেঞ্জ পাবেন। তাহলে সেটা হচ্ছে এমআই। এই এমআইটাকে যদি আপনি ব্রেইনে ফিট করেন, তাহলে এটা হচ্ছে স্ট্রোক। ঠিক আছে, মানে যেখানে আসলে সেল ইনজুরি হচ্ছে। এই আশা করি আলহামদুলিল্লাহ এখন ব্যাপারটা ক্লিয়ার। তো এখন এত কথা কেন বললাম? এত কথা বলার কারণ হলো, এই যেখানে ট্রিটমেন্টের ক্ষেত্রে এসে দেখেন, আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে এসে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক যেটা, এটার ম্যানেজমেন্টে মনে রাখবেন যে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক এটা আসলে স্ট্রোকের
পূর্বাভাস, যে কোনো সময় তার আবার স্ট্রোক হতে পারে, যে কোনো সময়। তাহলে এই কারণে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক যদি পেশেন্টের হয়, তাহলে আমি তাদেরকে ডুয়েল অ্যান্টিপ্লেটলেট থেরাপি ডেপ্ট দিব ফর 21 ডেজ। অর্থাৎ আমরা ক্লোপিডগ্রেল 75 mg প্লাস লোডোস অ্যাসপিরিন অর্থাৎ 75 mg, ঠিক আছে, এই দুটো কম্বিনেশন চালাবো আমরা প্রতিদিন দুপুরে ভরা পেটে কয়দিন, 21 দিন। তারপর আবার সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেট থেরাপি, এরপরে যে কোনো একটা ক্লোপিডগ্রেল অথবা ইকোস্প্রিন চালাবে। তবে মনে রাখবেন মানে অ্যাসপিরিনের ইফিকেসি আমাদের দেশে ভালো, কারণ ক্লোপিডগ্রেলের ফাংশনের জন্য যে জিনটা প্রয়োজন তার মেটাবলিক অ্যাক্টিভেশনের জন্য ড্রাগসের, সেটা আমাদের সাউথ এশিয়ানদের মধ্যে রেজিস্ট্যান্ট থাকে, মিউটেশন থাকে। ওকে, সো আমাদের ফার্স্ট চয়েস থাকবে লোডোজ অ্যাসপিরিন দেওয়া অ্যান্টিপ্লেটলেট থেরাপি হিসেবে। যদি এটা না পারে, পেশেন্ট টলারেট করতে পারছে না, জিআই আপসেট হচ্ছে, ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, হ্যাঁ অ্যাসপিরিন সেন্সিটিভ অ্যাজমা আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ক্লোপিডগ্রেল দিতে পারি। ক্লিয়ার? তাহলে এই হলো আলহামদুলিল্লাহ ব্যাপারটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহি